আসসালামু আলাইকুম। আজকের আলোচনার টপিক হলো থিওরি অফ ডারউইন। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের অভিব্যক্তি সম্পর্কে, যে মতবাদ, ল্যামার্কের মতবাদ। তিনি বিভিন্ন ধরনের মতবাদ আমাদের সামনে তুলে ধরেছিলেন এবং সেই মতবাদের ব্যাখ্যাগুলি কিভাবে দিতে হবে, কিভাবে তিনটি পয়েন্টের মাধ্যমে উত্তরগুলো দিতে হবে, সেগুলো আমরা ভূমিকা, মতবাদের ব্যাখ্যা, তারপরে উদাহরণ এই নিয়ে শিখিয়েছিলাম। ঠিক তেমনই এই অভিব্যক্তি সম্পর্কে আরও একজন বিজ্ঞানী গুরুত্বপূর্ণ মতবাদ বা থিওরি আমাদের সামনে তুলে ধরেছেন। সেই বিজ্ঞানীর নাম দেখো, আমি বোর্ডে লিখেছি, ডারউইন, অর্থাৎ যার সম্পূর্ণ নাম হলো চার্লস ডারউইন। চার্লস ডারউইন। এই চার্লস ডারউইন বিজ্ঞানী তিনি কি করলেন, অভিব্যক্তির বেশ কিছু তথ্য সংগ্রহ করলেন। কিভাবে সংগ্রহ করলেন? তিনি আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু দ্বীপপুঞ্জ, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দ্বীপপুঞ্জ তার নাম হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে তিনি গিয়েছিলেন এবং বিশেষ করে যে প্রাণীটি নিয়ে তিনি রিসার্চ করেছিলেন দীর্ঘ 20 বছর ধরে, ওখান থেকে রিটার্ন আসার পর অনেক কিছু তথ্য নিয়ে এসেছিলেন। তো হয়তো আমাদের নিট বা জয়েন্ট বেসিক্যালি এই সমস্ত প্রশ্ন আসতে পারে, কোন পাখি নিয়ে তিনি বা কোন জীব নিয়ে গবেষণা করেছিলেন। সেই পাখিটির নাম হচ্ছে ফ্রেঞ্চ পাখি। তাহলে পাখিটার নাম হলো ফ্রেঞ্চ। এই যে ফ্রেঞ্চ পাখি, একটা একই প্রজাতির ফ্রেঞ্চ পাখি কিন্তু বিবিধ রকমের। ফ্রেঞ্চ পাখিটাই নানা ধরনের, কারণ ঠোঁটের আকৃতি লম্বা, বেটে, বাঁকানো, নানা ধরনের। শুধুমাত্র ফ্রেঞ্চ পাখির ক্ষেত্রেই তিনি বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য বা গঠনগত দিক দিয়ে বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন এবং সেখান থেকে কিছু তথ্য কালেক্ট করেছিলেন। তারপরে সেখান থেকে রিটার্ন আসার পর তিনি কিন্তু এই অভিব্যক্তি সম্পর্কে অনেক মতবাদ আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো তিনি ওই আটলান্টিক মহাসাগরে যে পাড়ি দিয়েছিলেন একটি জাহাজ, সেই জাহাজের নামও মনে রাখতে হবে তোমাদের। জাহাজটির নাম HMS BEAGL, বিগল। জাহাজটির নাম হলো HMS বিগল নামক জাহাজে পাড়ি দিলেন এবং আটলান্টিক মহাসাগরের অনেক কিছু দ্বীপপুঞ্জ পাড়ি দিয়েছিলেন। তার মধ্যে বিখ্যাত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, সেখানে ফ্রেঞ্চ পাখি নিয়ে তিনি গবেষণা করলেন এবং অনেক কিছু তথ্য নিয়ে আসলেন। তারপরে তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম আমি এখানে লিখব। বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন of species by means of natural selection. ন্যাচারাল সিলেকশন। তিনি এই বইটা লিখলেন। আবারও বলছি, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তিনি এই ধরনের একটা গ্রন্থ লিখলেন এবং সেই গ্রন্থে তার সম্পূর্ণ তথ্য, যত ধরনের তিনি এক্সপিরিয়েন্স গ্যাদারিং করলেন, সেটা এই পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করলেন এবং এই পুস্তক বিজ্ঞানী মহল থেকে বিবর্তনের যে বিভিন্ন ধরনের তথ্য তিনি বিজ্ঞানী মহলে পেশ করলেন। এবারে ডারউইন তিনি কি কি মতবাদের এখানে ব্যাখ্যা দিয়েছেন আমাদের সামনে, সেগুলো আমরা পরপর আলোচনা করব। তো আমি আগেই বলেছি যে ডারউইনের মতবাদও যখন আমরা লিখব, আমাদের পরীক্ষায় যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে যে ডারউইনের মতবাদ হিসেবে
যে কয়েকটি মতবাদ আমি এখানে বলবো তার মধ্যে হয়তো দুটো বা একটা তুলে দিতে পারে, দিয়ে বলবে যে এই মতবাদটি বা এই উক্তির ব্যাখ্যা কে দিয়েছেন, মতবাদটি আলোচনা করো। তাহলে আমরা কিভাবে লিখব, উত্তর কিভাবে লিখলে এক্সামিনার স্যাটিসফাইড হবে, নাম্বারটা বেশি আর্নিং করতে পারবো আমরা। তো প্রথমে এই যে ডারউইন তিনি যে সমস্ত মতবাদগুলো আমাদের সামনে তুলে ধরলেন, সেই মতবাদগুলির মধ্যে প্রথম মতবাদ যেটা, সেটা আমি লিখব জীবের। 1 নাম্বার হচ্ছে, তাহলে এখানে আমরা এখন মতবাদ, এই মতবাদগুলি আলোচনা করব। তার মধ্যে 1 নাম্বার মতবাদ হচ্ছে জীবের অত্যাধিক জন্মহার। জীবের অত্যাধিক জন্মহার এবং অপত্য সৃষ্টি ও অপত্য সৃষ্টি, অর্থাৎ তিনি তার এই মতবাদে কি বলতে চেয়েছেন, বা এই মতবাদ থেকে কিভাবে আমরা অভিব্যক্তির প্রমাণ পাই, অর্থাৎ ওই যে সরলতম জীব থেকে জটিলতর জীব সৃষ্টি হয়েছে। এক কথায় অভিব্যক্তি অর্থাৎ সরলতম জীব থেকে জটিলতর কিভাবে প্রমাণ পাওয়া যায়, জীবের অত্যাধিক জন্মহার এবং অপত্য সৃষ্টি। তিনি তার এই মতবাদে কি বলেছেন, তিনি বলেছেন পৃথিবীতে যত ধরনের জীব রয়েছে প্রত্যেকটা জীব সে জনন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি করে, কিন্তু যত পরিমাণ জীব সৃষ্টি করে সে তার জীবদ্দশায়, অর্থাৎ কারো যদি আয়ুষ্কাল, অর্থাৎ কোনো একটা প্রাণীকে যদি ভাবি, ধরে নিলাম মানুষ বা হাতি বা ঘোড়া বা আরো যে সমস্ত প্রাণী, তার আয়ুষ্কাল যদি 100 বছর ভাবি আমরা, তাহলে সেই 100 বছর সে প্রজনন ক্ষমতা হয় হয়তো 20 বছর, আফটার 20 ইয়ার্স। তারপরে থেকে সে যখন বাচ্চা প্রসব করে অর্থাৎ অপত্য সৃষ্টি করে, এবং সেই অপত্যর যদি সবটা অপত্যই বলছে পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে এই ডারউইনের মতে বলছে পৃথিবীটা ওই একটাই জীবে ভর্তি হয়ে যেত, কিন্তু আদৌ তা হয়নি। আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি অগণিত জীব রয়েছে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, ঘাস থেকে শুরু করে বটবৃক্ষ পর্যন্ত প্রচুর পরিমাণে, মানে এই বৈচিত্র্যময় জীবজগৎ ভর্তি হয়ে আছে, ভরাট হয়ে আছে। তো কেন এটা সম্ভব নয়, তিনি ডারউইন এটাই বলেছেন যে জীব অত্যাধিক হারে জন্ম দেয়, অপত্য জন্ম দেয়, কিন্তু সবটা জীব বেঁচে থাকতে পারে না। কেন বেঁচে থাকতে পারে না, পরবর্তী যে মতবাদ এবার আসবে সেটা হচ্ছে জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে। তো অত্যাধিক হারে জন্মহার, এটাকে আরো একটু ক্লিয়ার করি আমরা। তোমাদের বইয়ে 7টা বই, যারা 12-এ পড়ছো 7টা বই বা ছায়ার বই ফলো করবে, দেখতে পাবে যে তোমাদের অভিব্যক্তি চ্যাপ্টারে ডারউইনের যে মতবাদ, সেখানে এই পয়েন্টে আমাদেরকে বলছে অত্যাধিক হারে জন্মহার। অত্যাধিক হারে জন্মহার বলতে আমরা যদি একজোড়া হাতিকে নিয়েই ভাবি, এখানে একটা হাতি আর এখানে একটা হাতি, তাদের মধ্যে ক্রস করা হলো, অর্থাৎ এখান থেকে যে একটা হাতি তৈরি হলো, একটা হাতি, এই হাতির বর্ণনার যে সময়কাল, সেটা হচ্ছে আবার কিন্তু অনেক ডিউরেশন আছে, সময় আছে, অর্থাৎ 12 বছর। এখানে লিখলাম 12 ইয়ার। 12 বছর পর কিন্তু একটা বাচ্চা প্রসব করে। তারপরেও যখন একটা বাচ্চা প্রসব করলো, 12 বছর পর কিন্তু এ যখন আবার প্রজননক্ষম হবে, সে কিন্তু আবার সে হাতি প্রসব করবে। এভাবেই যদি আমরা জীবগুলি দেখি, তাহলে 12 বছর পর করতে থাকলেও একজোড়া হাতি থেকে যে হাতি সৃষ্টি হয় অপত্য জীব হিসাবে, সবটাই যদি হাতি পৃথিবীতে বেঁচে থাকতো, তো বলছে 750 বছর, 750 বছরে হাতির সংখ্যা হয়তো 1.9 crore, অর্থাৎ 1,90,00,000। 1,90,00,000 কিভাবে সম্ভব একটু খেয়াল রাখবে। জীব কিন্তু জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশ বিস্তার করে। জ্যামিতিক, গাণিতিক, অর্থাৎ এখানে এক জোড়া থেকে যখন একটা হাতি হলো,
এ আবার প্রজননক্ষম হবে, এ আবার হাতি দিবে। কিন্তু এখানে যে হাতি জোড়া আছে তারা তো আবার 12 বছর পর একটা যখন দিল আবার দেবে, আবার এ 12 বছর পর আবার দেবে, এ 12 বছর পর আবার দেবে, আবার এখানে দিচ্ছে, এ আবার দিচ্ছে, আবার এখানে দিচ্ছে, এ আবার দিচ্ছে। তাহলে প্রত্যেকে এইভাবে যদি দিতে থাকে তো মাত্র 750 বছরে, অর্থাৎ সবটাই যদি হাতি বেঁচে থাকতো। বুঝতে পারলাম তো? এখানে এক জোড়া হাতি থেকে প্রথমে একটা হলো, তাহলে এ যখন দিল আবার 12 বছর পরে এর তো আবার আরেকটা দেবে, আর এ তো আবার দিচ্ছে এখানে। তাহলে এখানে প্রত্যেকটা জীবী যদি আবার 12 বছর এইভাবে দিতে থাকে, তাহলে এখানে জীবের সংখ্যাও বাড়ছে, আর গাণিতিক হারে দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, এইভাবে জ্যামিতিক এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো বলছে মাত্র 750 বছরে 1,90,00,000 হয়ে যেত, কিন্তু আদৌ তা হয়নি। আরো কয়েকটা উদাহরণ যদি দেই, যেমন সালমন মাছের নাম আমরা শুনেছি, একটা প্রজনন ঋতুতে অর্থাৎ বর্ষা ঋতুতে সে একাই 3 কোটি ডিম পাড়ে। তাহলে একটা সালমন মাছ 3 কোটি দেয় যদি, তাহলে প্রত্যেকটা আবার যদি 3 কোটি করে দেয়, তাহলে শুধু সালমন মাছেই আমাদের পৃথিবীটা ভর্তি হয়ে যেত। এ ধরনের আরো কিছু সামুদ্রিক এককোষী প্রাণী রয়েছে বলছে বিজ্ঞানী ডারউইন, যে সমস্ত জীব জ্যামিতিক গাণিতিক হারে এইভাবে কোটি কোটি ডিম্বাণু উৎপাদন করে এবং সেই অপত্য জীব অত্যাধিক হারে জন্মহার এবং অপত্য জীব সৃষ্টি করে, প্রত্যেকটাই যদি বেঁচে থাকতো তাহলে আজকে একটা জীবে এই পৃথিবীটা ভর্তি হয়ে যেত, পৃথিবী আর ফাঁকা থাকতো না এবং এত জীব প্রজাতি থাকার সম্ভব হতো না। কিন্তু আদৌ তা সেটা হয়নি। কেন হয়নি? দ্বিতীয় ধাপে এবার আসবো আমরা, সেটা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডারউইনের মতবাদ, সেটা 2 নম্বর হচ্ছে জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম। তাহলে জীবন সংগ্রাম আমি তোমাদের আগের ক্লাসে হয়তো বলেছিলাম, এই মতবাদগুলো যখন আমরা ব্যাখ্যা দেবো বা খাতায় লিপিবদ্ধ করব, নোটিং করব, লিখবো, তখন কিভাবে সিস্টেম বলেছিলাম আমরা 3টে পয়েন্ট ঠিক করবো। এখানে প্রথমে জীবন সংগ্রাম, এখানে একটু ভূমিকা পয়েন্ট বানাবো। ভূমিকা দিয়ে আমরা প্রথমেই লিখবো যে বিজ্ঞানী চার্লস ডারউইন, আবার বলছি বিজ্ঞানী চার্লস ডারউইন অভিব্যক্তি সম্পর্কে যে কয়েকটি মতবাদ তার লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে আলোচনা করেন, তার মধ্যে এবারে ডাবল কোটেশনের মধ্যে লিখবো জীবন সংগ্রাম মতবাদটি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আবার আরেকবার বলি তোমাদের সুবিধার্থে, এখানে লিখবো বিজ্ঞানী চার্লস ডারউইন, নোটিং করবে বিজ্ঞানী চার্লস ডারউইন অভিব্যক্তির মতবাদ হিসেবে তার লেখা বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে যে কয়েকটি মতবাদ তুলে ধরেন, তার মধ্যে এটাকেও ডাবল কোটেশনের মধ্যে, যেমন বইটাকে লিখবো ঠিক তেমন এই মতবাদ জীবন সংগ্রাম মতবাদটি হলো সর্বাপেক্ষা বা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম আমরা অনুচ্ছেদ কমপ্লিট হলো। দ্বিতীয় স্ট্যান্ডা বা অনুচ্ছেদে আমরা আসবো এবার, সেটা লিখবো এখানে যেহেতু জীবন সংগ্রামের প্রকারভেদ আছে, তাই এখানে জীবন সংগ্রামের আমরা এখানে ব্যাখ্যা দেব। কি লিখবো? জীবন সংগ্রামের ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যাটা কিভাবে দেব? ব্যাখ্যাটা প্রথমে বলবো আমরা যে প্রত্যেকটা জীবকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়, আর এই জীবন সংগ্রাম হলো 3 প্রকার। সেই 3 প্রকার এবার কি? প্রথমে এক প্রকার যেটা লিখবো সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি। এখানে লিখবো অন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম কিভাবে লিখবো আমরা? আমরা অন্তঃপ্রজাতি সংগ্রাম বলবো যে পৃথিবীতে একই প্রজাতির যে জীব রয়েছে, একই প্রজাতির জীব বলতে এখানে কাকে বুঝবো আমরা? যেমন কোন বাগানের ক্ষেত্রে, বাগান বলছি, কোন একটা বন্যভূমির ক্ষেত্রে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখতে পাবো শেয়াল এবং শেয়াল একই প্রজাতি, বা ছাগল এবং ছাগল, বা হরিণ এবং হরিণ, বা বাঘ এবং বাঘ। এই যে একই প্রজাতির জীব পরস্পরের সঙ্গে লড়াই করছে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, খাদ্য খাওয়ার জন্য একে অপরের সঙ্গে লড়াই করে, একই প্রজাতির জীব।
এটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতি সংগ্রাম। দ্বিতীয় যেটা আসবো আমরা সেটা হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে এখানে আবার কি ব্যাখ্যা দেবো, তাহলে এটার একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, তারপরে এখানে চলে আসবো অন্তঃপ্রজাতি সংগ্রাম ব্যাখ্যা দেওয়ার পরে একটা উদাহরণ। এবার আন্তঃপ্রজাতি সংগ্রাম এখানে ব্যাখ্যা দেব। আমরা বলবো আন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে বোঝায় ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বেঁচে থাকার জন্য যে লড়াই বা খাদ্যের জন্য যে লড়াই, খাদ্য সংগ্রহের জন্য যে লড়াই, সেটাকে আমরা বলবো কি আন্তঃপ্রজাতির সংগ্রাম। ওই বন্যভূমির ক্ষেত্রে আমরা দেখি কখনো বাঘ একটা শিকার করেছে, সেখানে দেখছি অনেকগুলি শেয়াল গিয়ে উপস্থিত, সেই খাবারটাকে শিকারটাকে তারা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। এমন একটা সময় হয় যে অনেকগুলি শেয়াল দেখে বাঘটা দৌড়ে পালিয়ে যায় ভয়ে। তাহলে এটা কি হলো, বিপদ মানে আলাদা আলাদা প্রজাতির মধ্যে বাঘের সঙ্গে শেয়াল বা বাঘের সঙ্গে শেয়ালের সঙ্গে কুকুর বা ছাগলের সঙ্গে গরু, মোষ, ভেড়া বা হরিণ, তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে আমরা দেখেছি। তাহলে বিপরীত প্রজাতি অর্থাৎ আলাদা আলাদা প্রজাতির মধ্যে যে সংগ্রাম। আবার কুকুরের ক্ষেত্রে যদি দেখি, কুকুরের বাস্তুতন্ত্রে, তাহলে সেক্ষেত্রে রুই মাছ, কাতলা মাছ, আলাদা আলাদা মাছের প্রজাতির সঙ্গে খাদ্য সংগ্রহের জন্য লড়াই চলছে, সেটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতির সংগ্রাম। তাহলে কাকে বলে উদাহরণ দেব। ওকে, তৃতীয় যে সংগ্রাম, সেই তৃতীয় সংগ্রামের নাম হচ্ছে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশের সঙ্গে জীবন সংগ্রাম বলতে দেখো, আমাদের পরিবেশটা কিন্তু সদা সর্বদা পরিবর্তনশীল। যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঝড়ঝঞ্ঝা, বজ্রাঘাত, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ভূমিকম্প, শীত, গ্রীষ্ম, বর্ষা, বন্যা, নানা ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো বাড়তেই আছে। আর এই প্রাকৃতিক দুর্যোগকে যারা এড়িয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে পৃথিবীতে, তারাই বেঁচে থাকতে পারবে, নিজেকে টিকিয়ে রাখতে পারবে। সেটাকেই আমরা বলছি প্রতিকূল পরিবেশ। তাহলে ডারউইনের যতগুলি মতবাদ রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা মতবাদ আলোচনা করলাম, জীবন সংগ্রাম মতবাদ। 3 প্রকার উদাহরণ দিলাম, ঠিক আছে? 3 মার্কের হলে এই ধরনের আমাদের আলোচনা রাখতে হবে, একদম বইয়ের নাম, বিজ্ঞানের নাম সহ। ওকে, এবার যারা জীবন সংগ্রামে জয়লাভ হলো, কি করে জয়লাভ হলো বলছে, তাদের মধ্যে আরো একটা এবার এখান থেকে থিওরি তিনি আবিষ্কার করলেন। সেই থিওরির নাম দেওয়া হয়েছে এবার প্রকরণ, ভেদ বা ভেরিয়েশন। তাহলে এখানে আমরা লিখবো এবার প্রকরণ। তিন নম্বর পয়েন্টে আসবো প্রকরণ বা যেটাকে ভেদ বা ভেরিয়েশন, VARIATION, ভেরিয়েশন। অর্থাৎ এই যে জীবন সংগ্রামে জয়লাভ করলো যে সকল জীব, দিয়ে যারা এই পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখলো, তাহলে সেই জীবের মধ্যে নিশ্চয় নতুন নতুন কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব দেখা গেল। সেই নতুন নতুন ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্যগুলাকে আমরা বলছি প্রকরণ বা ভেদ বা ভেরিয়েশন। এই প্রকরণ বা ভেদ আবার 3 রকমের হয়। এক হয় ফেভারেবল ভেরিয়েশন, অর্থাৎ যেটা তাদের সহযোগিতা করে, এই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে বাঁচার জন্য সহযোগিতামূলক হয়, অর্থাৎ যেটাকে ফেভারেবল বা অনুকূল ভেরিয়েশন বলা হয়। তাহলে এটাকে আমরা বলবো 1 নম্বর অনুকূল, অনুকূল প্রকরণ। তাহলে অনুকূল প্রকরণ। দ্বিতীয় প্রকরণ হিসেবে আসবো আমরা প্রতিকূল প্রকরণ। প্রতিকূল প্রকরণ বলতে যে সকল প্রকরণগুলি মানে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে বেঁচে থাকার জন্য বা অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজনের জন্য সহযোগিতা করবে না, অর্থাৎ বাধা হয়ে দাঁড়াবে, সেগুলোকে আমরা বলবো প্রতিকূল। আর আরেকটা হয় সেটা হচ্ছে নিউট্রাল, আরেকটা হয় নিউট্রাল। তাহলে অনুকূল, প্রতিকূল, আর আরেকটা হয় নিউট্রাল। মানে যে ধরনের প্রতিকূল অর্থাৎ বা এটাকে আমরা নিরপেক্ষ বলবো, যে ধরনের প্রকরণগুলি কোনো কিছুতেই সহযোগিতা নয়, চুপচাপ থাকে প্রকরণগুলি, সেটাকে আমরা বলবো নিউট্রাল।
তাহলে প্রকরণ দেখা দেবে। এবারে তিনি দ্বিতীয় পরে তৃতীয় এবার চতুর্থ যে মতবাদ আমাদের সামনে তুলে ধরলেন বা আবিষ্কার করলেন সেটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান, এই উপাদান বলছে মতবাদ, সেটার নাম হচ্ছে 4 নম্বর প্রাকৃতিক নির্বাচন, বা এটাকে আমরা বলবো যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের অনেকগুলি মতবাদ এখানে আলোচনা করব, তার মধ্যে এখানে আমি এই যে 2 নম্বর জীবন সংগ্রাম আর এই যে 4 নম্বর প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন মতবাদ দুটি আলোচনা করো, এই দুটি বেশি ইম্পর্টেন্ট এখানে আছে। আমি যে 4-5টি থিওরি বা মতবাদ এখানে আলোচনা করব, এই দুটিকে তোমরা অবশ্যই ভালো করে লিখবে যেভাবে আমি বলছি পয়েন্ট করে। প্রথমে এখানে তাহলে ভূমিকা দেবে, আমি এখানে যেমন বলেছি ভূমিকা দিতে, কিভাবে ভূমিকা লিখবে? বিজ্ঞানী চার্লস ডারউইন তার লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে অভিব্যক্তির মতবাদ হিসেবে যে কয়েকটি মতবাদ আলোচনা করেন তার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে লিখবো প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন মতবাদটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। তবে হ্যাঁ, এখানে আরো একটি কথা জানতে হবে যে প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন কথাটা আমি বললাম, এই মতবাদটির সর্বপ্রথম প্রবর্তন করলেন একজন বিজ্ঞানী। তাই আমরা প্রথমে এখানে লিখতে পারি প্রবর্তন। কে করলেন? প্রবর্তন করলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে হারবার্ট স্পেন্সার। তার নাম হচ্ছে বিজ্ঞানী HERBERT, হারবার্ট SPENCER, বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। তিনি প্রবর্তন করলেন, অর্থাৎ তিনি এই কথাটা বললেন। প্রবর্তন মিন্স বলা, হ্যাঁ, কথাটা আবিষ্কার করা। আর মতবাদের এবার ব্যাখ্যা দিলেন কে? তাহলে তখন আমাদের বলতে হবে চার্লস ডারউইন। তাহলে এখান থেকে আমাদের একটা শর্ট কোশ্চেন আসে যে যোগ্যতমের উদ্বর্তন, বা এটাকে ইংরেজিতে আবার বলা হয় সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, SURVIVAL, সার্ভাইভাল অফ দা FITTEST, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট, বা এটাকেই আমরা বলতে পারি যোগ্যতমের উদ্বর্তন। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, নেট বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে যে সার্ভাইভাল অফ দা ফিটেস্ট মতবাদের প্রবক্তাকে, তখন আমরা এক বাক্যে বলবো হারবার্ট স্পেন্সার। আর যদি বলা হয় প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন মতবাদের ব্যাখ্যাকে দেন বা আলোচনাকে করেন, তখন হবে ডারউইন। হ্যাঁ, যাই হোক, এবারে যেভাবে লিখবো আমরা প্রথমে লিখবো প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন, বা ব্যাখ্যাটা লিখবো সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এই মতবাদের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। তারপরে ভূমিকা দিয়ে আমরা লিখবো বিজ্ঞানী চার্লস ডারউইন তার লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে যে কয়েকটি মতবাদ তুলে ধরেন তার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে লিখবো প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন মতবাদটি বেশি গুরুত্বপূর্ণ। এটা লেখার পর এবার চলে আসবো মতবাদের ব্যাখ্যা। এখানে যখন ব্যাখ্যা দিয়েছি, তাহলে এখানে ভূমিকার পরে আসবো এখানে আমরা কি মতবাদের ব্যাখ্যা। এই মতবাদের ব্যাখ্যায় আমরা কি তুলে ধরবো? মতবাদের ব্যাখ্যাতে আমরা একটু আগের মতবাদগুলো একটু তুলে ধরবো। যে আমরা বলবো যে পৃথিবীতে প্রত্যেকটা জীব অত্যাধিকারে জন্ম লাভ করায়, কিন্তু প্রত্যেকটা জীব বেঁচে থাকে না, তাদেরকে জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। আর জীবন সংগ্রামে যারা জয়লাভ করে তাদের মধ্যে নতুন নতুন কিছু প্রকরণ দেখা দেয়। আর নতুন নতুন প্রকরণ যাদের মধ্যে দেখা দিবে, তারা এই পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে, অর্থাৎ তারাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে। এই জন্যই বলা হয়েছে প্রাকৃতিক নির্বাচন। তারাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে, বা তারাই নিজেদেরকে যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ যোগ্যতম জীব বলে এই পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে। তাই এই মতবাদকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদ্বর্তন। ওকে, এবার উদাহরণ এখানে আমরা একটা পেশ করব। এখানে উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা বলবো বিজ্ঞানী চার্লস ডারউইন তিনি কি বললেন। এখানে তিনি বলেছেন যে
সুদূর অতীতে লম্বা গলা এবং লম্বা পা বিশিষ্ট জিরাফ ছিল, আবার ছোট গলা এবং ছোট পা বিশিষ্ট জিরাফ ছিল। কিন্তু নিচের যখন খাদ্য তৃণ ঘাস লতা যখন অভাব দেখা দিল, বিভিন্ন তৃণভোজী প্রাণী যখন সেটাকে খেয়ে গ্রাস করে শেষ করে দিল, তখন কি হলো, যারা লম্বা গলা লম্বা পা বিশিষ্ট জিরাফ তারাই একমাত্র মানে তাদের মধ্যে অনুকূল প্রকরণ ছিল, তাই তারাই এই পরিবেশে টিকে আছে, যোগ্যতম বা প্রাকৃতিক তারা নির্বাচিত হলো। আর যাদের মধ্যে ছোট পা ছোট গলা তারা ওই অনাহারে না খেয়ে আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে গেল। অর্থাৎ যাদের মধ্যে এই অনুকূল প্রকরণ থাকবে তারাই যোগ্যতম হবে, অর্থাৎ প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে, তিনি এটাই বলেছেন। তাহলে এখানে আমরা তৃতীয় পয়েন্ট, এবার একটা হলো ভূমিকা, তারপরে মতবাদের ব্যাখ্যা, তারপরে আসবো কি উদাহরণ দিয়ে, হরিণের উদাহরণটা দিয়ে দিই। ওকে, এবারে লাস্ট আমাদের সামনে যে মতবাদটি আলোচনা করলেন বিজ্ঞানী ডারউইন, 4 নম্বরের পরে 5 নম্বর, সেই 5 নম্বর মতবাদটা হচ্ছে, আমি এখানে লিখি 5 নম্বর মতবাদটা এবার বলা হয় অনুকূল প্রকরণ বংশ অনুসরণ। অর্থাৎ এখানে লিখব অনুকূল প্রকরণ বংশানুসরণ। অনুকূল প্রকরণ বংশানুসরণ অর্থাৎ এই যে অনুকূল প্রকরণ দেখা দিয়েছিল পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলো, তাহলে তাদের মধ্যে যে অনুকূল প্রকরণগুলি দেখা দিল, অর্থাৎ এখানে একটা জীব তার মধ্যে কিছু নতুন করে বৈশিষ্ট্য দেখা দিল, এবার সে যখন নতুন করে আবার জীব সৃষ্টি করবে, অর্থাৎ এখানে যখন অপত্য জীব সৃষ্টি করবে, তখন নিশ্চয়ই আমরা জানি যে এর মধ্যে যে অনুকূল প্রকরণগুলো আবির্ভাব দেখা দিয়েছিল, সে যখন জীব সৃষ্টি করবে তার মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো আসবে। এভাবে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন তার অনুকূল প্রকরণগুলি ফলো করবে, অর্থাৎ বংশ অনুসরণ করবে। লাস্ট পয়েন্ট 6 নাম্বার, সেই 6 নাম্বার পয়েন্ট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এইভাবে অনুকূল প্রকরণযুক্ত জীব যখন একটা জেনারেশন থেকে আরেকটা, আমি এর আগের ক্লাসেও দেখিয়েছি, আরো জেনারেশন, এইভাবে যখন বেশ কয়েকটা জনু বা জেনারেশন অতিক্রম করবে, তখন এই জনিত্রী জীব সঙ্গে অপত্য যে জীব লাস্ট আসবে বেশ কয়েকটা জেনারেশন পরে, সেই অপত্য জীবের মধ্যে সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্যটাই বেশি করে এখানে লক্ষ্য করা যাবে। আর তখনই আমরা সেই নিচের যে বা বেশ কয়েকটা জেনারেশন পরে যে অপত্য জীব, সেটাকে তখন আমরা যোগ্যতম নতুন প্রজাতির জীব বা নতুন প্রজাতির উদ্ভব ঘটেছে বলে ধরে নেওয়া হবে। এভাবেই পৃথিবীতে কালক্রমে সরলতম জীব থেকে জটিলতর জীব সৃষ্টি হয়েছে, এটা ডারউইন মনে করলেন এবং তার মতবাদ তিনি তার লেখা ওই যে অন দ্য অরিজিন অফ স্পিসিস বইয়ের মধ্যে তুলে ধরলেন, যেটা বিশ্বের দরবারে বিজ্ঞানী মহলে আজকে আমাদের উপস্থাপিত করলেন। ওকে, এই হচ্ছে আমাদের ডারউইনের মতবাদ। পরবর্তী বিষয়ে আসবো নিউ ডারউইনবাদ। এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মডার্ন সিনথেটিক থিওরি, বা যেটাকে আমরা বলি নিও ডারউইনিজম, অর্থাৎ নয়া ডারউইনবাদ, যেটাকে বাংলায় আমরা বলবো নয়া ডারউইনবাদ। অর্থাৎ নয়া ডারউইনবাদ বলতে ডারউইন যে সমস্ত মতবাদগুলি বা যে সমস্ত তথ্যগুলি পেশ করলেন বিজ্ঞানী মহলে, সেটা যখন আবার নতুন নতুন কিছু বিজ্ঞানী আসলেন, সেই বিজ্ঞানীরা কিছু তথ্য অভিব্যক্তি সম্পর্কে তথ্য তারাও কিন্তু রিসার্চ করলেন, তখন ডারউইনের কিন্তু এই মতবাদ সর্বাপেক্ষা গ্রহণযোগ্য হলো না। তাই ওই সমস্ত বিজ্ঞানী আলফ্রেড রাসেল, ওয়ালেস, ডবঝানস্কি ইত্যাদি বিজ্ঞানী তারা কি করলেন, এই ডারউইনের মতবাদগুলি এবং তাদের মতবাদগুলি দিয়ে বিচার বিশ্লেষণ করে নতুন কিছু তথ্য বা সূত্রপাত বিজ্ঞানী মহলে উপস্থাপন করলেন, সেটাকেই তখন বলা হয় নয়া ডারউইনবাদ। ওকে, তাহলে নয়া ডারউইনবাদ সম্পর্কে জানলাম। এখন তোমাদের সাঁতরা বই বা ছায়া বইয়ের দেখবে থাকবে, বিশেষ করে যারা 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য, তাদের ক্ষেত্রে আরো একটু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে অভিব্যক্তির ক্ষেত্রে কিন্তু অনেক শক্তি রয়েছে, অর্থাৎ অভিব্যক্তির পথকে সুগম করে যে সমস্ত শক্তি, তাকে আমরা বলবো অভিব্যক্তির শক্তি। তাহলে এখানে আমরা লিখি
অভিব্যক্তির শক্তি। অভিব্যক্তির শক্তি কাকে বলবো? যে সকল শক্তি অভিব্যক্তির পথকে প্রশস্ত করে বা সুগম করে সেই সমস্ত শক্তিকে আমরা বলবো অভিব্যক্তির নানা ধরনের শক্তি। এই ধরনের কয়েকটা শক্তি আমরা আগেও আলোচনা করেছি, যেমন একটা এখানে অনেক কিছু আছে, তার মধ্যে মেন টপিকগুলো আমি তুলে ধরবো। যেমন মিউটেশন, তাহলে 1 নম্বর এই ধরনের শক্তি হচ্ছে মিউটেশন বা যেটাকে আমরা বলি পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি, এখানে মিউটেশন বা পরিব্যক্তি বলতে বোঝায় যে কালক্রমে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যখন জিনের মানে আদান প্রদান হয়, ধারাবাহিকভাবে সঞ্চারিত হয়, হতে হতে এমন একটা সময় আসে যে হঠাৎ করে বা আকস্মিক জিনের পরিবর্তন ঘটে, যে নতুনতম জীব রূপে সেটা গণ্য হয়। এইভাবে আকস্মিক জিনের পরিবর্তন এটাকে বলছে মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে এটাও কিন্তু অভিব্যক্তির পথকে প্রশস্ত করে। আরো একটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট 2 নম্বর, জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট বলতে আমরা কি বুঝবো? জেনেটিক ড্রিফট বলতে বোঝায় এই যে পপুলেশন অর্থাৎ যে জনঘনত্ব, সেই জনঘনত্ব একটা যখন ছোট ছোট জীবগোষ্ঠীতে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা বিশাল আকারের পপুলেশন বা জনঘনত্ব কোন একটা নির্দিষ্ট প্রজাতি নিয়ে বা বিভিন্ন প্রজাতি নিয়ে, সেটা যখন ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে যাবে, তখন ভাগ হয়ে যাওয়ার জন্য জীব সংখ্যাও কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। আর আলাদা আলাদা হয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে যে একটা অবাধ মেলামেশা, সেই অবাধ মেলামেশাতে বাধা সৃষ্টি হয়ে পড়ে, তার ফলে জিনের আদান প্রদানেও ব্যাঘাত ঘটে, সেখানে তখন কিন্তু অভিব্যক্তি ঘটে। এটাকেই বলবো আমরা জেনেটিক ড্রিফট। তাহলে এই ধরনের শক্তিগুলোও কিন্তু অভিব্যক্তির শক্তি হিসেবে কার্যকর। আচ্ছা, তারপরে আসবো আমরা জিন প্রবাহ বা জিন ফ্লো যেটাকে বলা হয়। 3 নম্বরে আসবো আমরা জিন প্রবাহ বা জিন ফ্লো। জিন প্রবাহ বা জিন ফ্লো বলতে বোঝায় যে কোনো একটা জায়গায় বড় পপুলেশন, বৃহৎ আকারের একটা পপুলেশন, সেটা যখন ক্ষুদ্র ক্ষুদ্র জীবগোষ্ঠীতে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যায় অর্থাৎ জীব অন্যত্র চলে যায়, তখন সেটাকেই আমরা বলছি যখন ভাগ হয়ে যায় তখন জিনগুলোও কিন্তু সেখানে ডিভাইডেশন হয়ে যায়। একটা জায়গায় ছিল পপুলেশন, জিন কিন্তু একত্রিত ছিল, যখন ক্ষুদ্র ক্ষুদ্র জীবগোষ্ঠীতে ভাগ হয়ে গেল তখন সেখানে কিন্তু জিনের মাইগ্রেশন ঘটলো অর্থাৎ পরিচয় ঘটলো, সেটাকে তখন আমরা বলছি জিন প্রবাহ বা জিন ফ্লো। আর এর ফলে এক্ষেত্রে যখন যাবে তখন একগুচ্ছ জিন চলে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র জীবগোষ্ঠীতে ভাগ হয়ে গেল, তখন একগুচ্ছ জিন সেক্ষেত্রে চলে গেল, আর এটাকে তখন আমরা বলবো জিন ফ্লো। তাহলে আরো একটা শক্তি আমরা এখন জেনে নেব, সেটা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি। 4 নম্বরে জিন ফ্রিকোয়েন্সি। জিন ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় একটি প্রজাতির পপুলেশনে যতটা জিন আছে, একটা প্রজাতির পপুলেশন বলতে ধরে নিলাম শুধু মানুষ প্রজাতির পপুলেশন, সেই মানুষ প্রজাতির পপুলেশনে যতটা জিন থাকবে সেই জিনদেরকে আমরা একত্রে বলবো জিন পুল। কি বলবো? তাহলে একত্রে জিন পুল বলবো। তাহলে কোনো একটি প্রজাতির পপুলেশনে যে সংখ্যক জিন থাকে তাকে আমরা বলবো জিন, আর জিন পুলে কোনো একটি জিন। এবার এই যে জিন পুল বললাম, এই জিন পুলে যখন একটা মাত্র জিন সংখ্যায় আছে এবং তার যে সংখ্যানুপাতিক মান, একটা যখন জিন পুলে যখন একটা সংখ্যক একক সংখ্যক জিন থাকবে এবং তার যে সংখ্যানুপাতিক মান, সেই মানটাকে আমরা বলবো জিন ফ্রিকোয়েন্সি। জিন ফ্রিকোয়েন্সি। ওকে, এবারে আমরা চলে আসবো এই যে ডারউইনের যে এত কিছু মতবাদ আমরা তুলে ধরলাম, এখন ডারউইনের কিছু ত্রুটি রয়েছে, তাহলে আমাদের ত্রুটি বলতে পারি বা সীমাবদ্ধ বলতে পারি। তাহলে এখানে আমরা এবার পরবর্তীতে আসবো ডারউইনের
ত্রুটি বা সীমাবদ্ধতা বলতে পারি আমরা। পরীক্ষায় এখান থেকেও ভালো কোশ্চেন আসে আমাদের যে ডারউইনের ত্রুটি বা সীমাবদ্ধ আলোচনা করো, তখন আমরা 1 নম্বর হিসেবে বলতে পারি যে ডারউইন কিন্তু বলেছেন যে অভিব্যক্তি যে ঘটে সরলতম জীব থেকে জটিলতর জীব ঘটে, এর মূল কারণ হচ্ছে বিভেদ বা ভেদ বা পার্থক্য। এটা তিনি মতবাদে তুলে ধরেছেন, কিন্তু তিনি এটার ব্যাখ্যা দিতে পারেননি যে কিভাবে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় বা উদ্ভব ঘটে, এটার কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। তাই এটাকে ডারউইনের একটা সীমাবদ্ধ বা ত্রুটি হিসেবে ধরে নেওয়া হয়। 2 নম্বর পয়েন্ট, তিনি বলেছেন যে ছোট ছোট যে প্রকরণগুলি, সেই ছোট ছোট প্রকরণগুলি একটা জেনারেশন থেকে যখন আরেকটা জেনারেশনে যায়, দীর্ঘদিন যাওয়ার ফলে সেটা বংশানুসরণ করে, তখন সেক্ষেত্রে নতুন জীব অপত্য জীব সৃষ্টি হয় আর সেটা নতুন প্রজাতির জীব রূপে গণ্য হয়। কিন্তু এটাও প্রমাণিত যে ছোট ছোট যে প্রকরণগুলি সেগুলি কিন্তু সব সময় সব ক্ষেত্রে অপত্য জীব থেকে, এই জনিত্রী জীব থেকে অপত্য জীবে সঞ্চারিত নাও হতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু অভিব্যক্তির ক্ষেত্রে একটা ত্রুটি বা সীমাবদ্ধ পাওয়া গেল। 3 নম্বর হিসেবে আমরা বলতে পারি যে ডারউইন, এই যে আমরা একটু আগে মিউটেশন বা পরিব্যক্তি কথা এখানে তুলে ধরলাম, এই মিউটেশন বা পরিব্যক্তির কথা এখানে বললেও ডারউইন সেটাকে প্রকৃতির খেলা বলে উড়িয়ে দিয়েছেন। এই মিউটেশন বা পরিব্যক্তির যথেষ্ট বিশ্লেষণ বা মতবাদের ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তাই এই 3টিকেই আমরা বলবো ডারউইনের ত্রুটি বা সীমাবদ্ধতা। ওকে, আরো এখানে আমাদের 12 বইয়ে থাকবে হার্ডি উইনবার্গের নীতি বা আরো কিছু, সেটা আমরা পরবর্তী অধ্যায়ে আরো বিস্তারিত জানবো। আজকের আলোচনা তোমাদের এই অবধি থাকছে।